থ্যাংক ইউ সবাইকে। আহ, আপনারা খুব কষ্ট করে সারাদিন রোজা রাখার পরেও ক্লাসে জয়েন করেছেন অনেকেই। ইন দ্য মিন টাইম যারা জয়েন করবেন আমি তাদেরকে অ্যাডমিট করে নিব ক্লাসে। অ্যান্ড যেহেতু আমরা রেকর্ডিং রেখেছি, সো আই উইল আপলোড ইট অন ইউটিউব। অ্যান্ড আমার ক্লাসের পর আমি এটা দিয়ে দিব গ্রুপে, সো ইউ ওয়ন্ট মিস এনিথিং। আই ডোন্ট থিঙ্ক যে এখানে আসলে খুব প্রবলেম আপনারা ফেস করবেন যদি একটু পরেও জয়েন করে থাকেন। অ্যান্ড অ্যাটেন্ডেন্স আমরা একটু পরেই নিই, আরো যারা আছেন তারা একটু জয়েন করতে থাকুক। সো লেটস স্টার্ট দেন। আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম আমরা একটু জাস্ট ছোট্ট করে রিক্যাপ করি। লাস্ট ক্লাসে আমরা আসলে কি কথা বলছিলাম রিগার্ডিং দিস টপিক। সো আমরা অলরেডি জানি যে ব্যাংক রিকনসিলিয়েশনটা নিয়ে কথা বলবো। and এই টপিকটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে স্টার্টও করেছিলাম ফিজিক্যালি, হয়তো বা একটু পোর্শন বাকি ছিল আর প্র্যাকটিসটা একটু বাকি ছিল। সো উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট আজকে যেন এটা কমপ্লিট হয়ে যায়। এন্ড দেন ইন দ্য মিন টাইম আমি হয়তো বা আপনাদেরকে গ্রুপে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সো ইউ নিড টু সাবমিট ইট অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো বা স্লাইডটাও রেডি করে রাখলেন। সো ঠিক আফটার ঈদ হয়তো বা আমরা প্রেজেন্টেশনের জন্য একটু চিন্তা করতে পারি। দ্য মেইন চ্যালেঞ্জ ইজ কুইজ। আমরা এখন কুইজটা আসলে কিভাবে অ্যাকোমোডেট করবো, দ্যাট আই নিড টু প্ল্যান। সো নো ইস্যুস, উই উইল প্ল্যান প্রপারলি. So the topic, bank reconciliation. So we already discussed about what is reconciliation. We know যে reconciliation মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট ব্যালেন্সের মধ্যে আমার যেই অ্যাডজাস্টমেন্ট গুলো লাগে, অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হয়, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো করার পর দেন এই দুইটা ডিফারেন্ট সোর্সের ব্যালেন্সটাকে ম্যাচ করা, ইকুয়াল করা, রিকনসাইল করাটাকে আমরা বলছি ব্যাংক রিকনসিলিয়েশন। সো এইটা কেন আসে, এটা আসার একটা মেইন কারণ হচ্ছে যে আমরা গত ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম যে রিকনসিলিয়েশন দরকার হয় যখন দুইটা ডিফারেন্ট পয়েন্ট আমরা নিয়ে কাজ করি। এবং দুইটা ডিফারেন্ট পয়েন্ট বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে কথা বলছি, ইট মিনস এখানে আমার দুইটা পার্সপেক্টিভ থেকে আমাকে চিন্তা করতে হচ্ছে। একটা হচ্ছে বিজনেসের পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে ব্যাংকের পার্সপেক্টিভ। সো উই নো যে আমাদের প্রত্যেকটা বিজনেসের জন্য আমরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করি, ব্যাংক অ্যাকাউন্ট গুলো মেনটেন করে থাকি। এন্ড এই যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো মেনটেন হয়, এইটা ব্যাংক তার রেগুলার বেসিসে তার ব্যাংকিং প্রসিডিওর অনুযায়ী একটা রেকর্ড আপডেট করতে থাকে তার লেজার অনুযায়ী, এবং যেটা মান্থ এন্ডে আমাকে স্টেটমেন্ট আকারে মানে লাইক শেয়ার করে, অর উই ক্যান ডাউনলোড ইট ফ্রম দ্য পোর্টাল অর ইমেল করে হোয়াট এভার। তাহলে ব্যাংক তার মতো করে একটা রেকর্ড মেনটেন করে রিগার্ডিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজেকশন যত হয়, তার ব্যাংকের সাথে যত ধরনের ট্রানজেকশন হয়। অ্যান্ড বিজনেস তার সিমিলার নেচারের পয়েন্টের জন্য, সিমিলার নেচারের ট্রানজেকশনের জন্য সে একটা ক্যাশ বুক মেনটেন করে। ক্যাশ বুকটা যেটা বিজনেস মেনটেন করে, তার মানে আমরা দুইটা সোর্স দেখলাম। একটা হচ্ছে বিজনেস, যেটা তার ক্যাশ বুক রেকর্ডের মাধ্যমে সে এটা আপডেট করে, অর এটাকে আমরা অনেক সময় ব্যাংক বুকও বলে থাকি। সো ক্যাশ বুক অর ব্যাংক বুক দুইটা একই কথা, এবং দুইটা মেনটেন করে, এই দুইটা ম্যানেজ করে হচ্ছে বিজনেস। সো অলওয়েজ রিমেম্বার দিস থিং যে ক্যাশ বুকটা ইট ইজ ম্যানেজড বাই বিজনেস। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, এই যে আমার যত ধরনের আমার ক্যাশ রিলেটেড ট্রানজেকশন গুলো হয়, দোজ ট্রানজেকশন দ্যাট প্রসেস থ্রু ব্যাংক, এই ব্যাংকের যে ট্রানজেকশন গুলো সেটা ব্যাংক যেটা ম্যানেজ করে সেটাকে আমরা বলি ব্যাংক স্টেটমেন্ট। তার মানে এই জায়গাটাতে আমরা একটু ক্লিয়ার থাকি যে ক্যাশ বুক অর ব্যাংক বুক এইটা মেনটেন করে হচ্ছে বিজনেস, যেটা আমরা বলছি যে আমরা মেনটেন করি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ব্যাংক অন বিহাফ অফ আওয়ার অ্যাকাউন্ট তারা ম্যানেজ করে ব্যাংক অ্যাকাউন্ট, এন্ড তারা আমাকে প্রোভাইড করে ব্যাংক স্টেটমেন্ট। সো এই যে আমরা রিকনসিলিয়েশনটা বলছিলাম, তাহলে রিকনসিলিয়েশনটা আমরা করছি বিটুইন ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। এন্ড কেন আমরা এটা করছি, বিকজ এখানে আমাদের কিছু ডিফারেন্স থাকে, এখানে আমাদের কিছু রিকনসাইলিং আইটেম থাকে, যেই আইটেম গুলো আমরা একটু পরেই দেখবো যে কি কি কারণে, যেটা আপনাদের একটা ছোট হোমওয়ার্কও আমার ছিল যে আমি বলেছিলাম যে আপনারা একটু দেখে আসবেন যে রিকনসিলিং আইটেম গুলো কি, এবং এটা কেন আমরা অ্যাডজাস্ট করি, আর কি কি রিকনসিলিং আইটেম গুলো অ্যাডজাস্ট করি। সো দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন, আমরা একটু এটা নিয়ে কথা বললাম। বাট বিফোর স্টার্টিং দ্য মেইন পার্ট, আমরা আরেকটা পয়েন্ট একটু হাইলাইট করেছিলাম লাস্ট ক্লাসে, ইফ আই এম নট রং। সেটা হচ্ছে এই যে আমার
cash book that maintained managed by business and bank statement that managed or maintained by bank, এদের মধ্যে একটা পার্সপেক্টিভ গ্যাপ আছে। পার্সপেক্টিভ গ্যাপ কি? আমার বিজনেসের জন্য আমি যেটাকে অ্যাসেট বলি, বাট ব্যাংকের জন্য কিন্তু সেটা লায়াবিলিটি। যেমন আমি যদি বলি যে আমার সে ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা আমি ডিপোজিট করলাম, এটা আমার জন্য কিন্তু অ্যাসেট, কেননা আমি এই টাকাটা আবার ফিউচারে উইথড্র করতে পারবো, আর কোন একটা পারপাস আমি এটা ইউজ করতে পারবো। বাট এটা কিন্তু ব্যাংকের জন্য আবার লায়াবিলিটি। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ব্যাংক থেকে লোন নেই, আমার জন্য মানে বিজনেসের জন্য এটা লায়াবিলিটি, বাট ব্যাংকের জন্য কিন্তু এটা আবার অ্যাসেট, কেননা এটার এগেনস্টে ব্যাংক বিজনেস থেকে রিপেমেন্ট এবং ইন্টারেস্টটা পাবে। তো এই জায়গাটাতে আমাকে এই মেকানিজমটা ক্লিয়ার থাকতে হবে যে বিজনেস ঠিক যেটা চিন্তা করবে, ব্যাংক কিন্তু তার অপোজিট চিন্তাটা করবে। সো ঠিক এই কথাটা দিয়ে আমরা বলেছিলাম যে আমার বিজনেসের যদি কোন একটা ব্যালেন্স দেওয়া থাকে, এখন আমাকে দেখতে হবে সেই ব্যালেন্সটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। সো উই নো যে ডেবিট ব্যালেন্স ইন ক্যাশ বুক, এটার মানে হচ্ছে আমার যত ক্যাশ ইনফ্লো আছে তার থেকে ক্যাশ আউটফ্লোটা কম, মানে আমার এক্সট্রা ক্যাশ আছে, যেটাকে আমরা ডেবিট ব্যালেন্স বলছি ইন ক্যাশ বুক। বাট আমি যদি আবার এটাকে ব্যাংক স্টেটমেন্টের পার্সপেক্টিভে বলতে চাই, তখন কিন্তু এটা আমার রিভার্স হয়ে যাবে। যদি ব্যাংক স্টেটমেন্টে আমার এটা দেখায় রিফ্লেকশন, ব্যাংক স্টেটমেন্ট বলবে এটা ক্রেডিট ব্যালেন্স। ইট মিনস যে আমার অ্যাকাউন্টে ডিপোজিট বেশি আছে কম্পেয়ার টু উইথড্র। তার মানে আমার জন্য যেটা ডেবিট ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টের জন্য সেটা ক্রেডিট ব্যালেন্স। এবং ব্যাংক স্টেটমেন্টে যখন এটাকে আমরা ক্রেডিট ব্যালেন্স বলছি, দ্যাট মিনস পজিটিভ ফর দ্য বিজনেস, কেননা ওই অ্যাকাউন্টে আমার টাকাটা আছে। এবং এটা নিয়ে আমি একটা মজার গল্প গত ক্লাসে বলেছিলাম যে ব্যাংক যখন আপনার অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়, সে এইটাকে ডেবিট করে কখন, ক্রেডিট করে কখন? ডেবিট করে যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা উইথড্র করা হয়, পেমেন্ট করা হয়, তখন ব্যাংক এটাকে ডেবিট করে, কেননা তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাচ্ছে। আর ব্যাংক ক্রেডিট করে যখন ওই অ্যাকাউন্টে মানে বিজনেসের অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়, টাকাটা জমা হয়, যেটাকে আমরা লজমেন্ট বলি অনেক সময়, ডিপোজিট লজমেন্ট, এটাকে আমরা সিনোনিম আকারে ইউজ করি। সো দ্যাট ইজ দ্য টেকনিক ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমার ক্যাশ বুক এবং ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আলটিমেটলি কি কি কম্পারিজনটা হবে। সো এই কথাটাই আমরা এখানে দেখেন খুব মজা সুন্দর করে আমরা এখানে সামারি করে বলেছিলাম যে অলওয়েজ রিমেম্বার, ইন আওয়ার ক্যাশ বুক আর ডেবিট ব্যালেন্স ইন্ডিকেটস অ্যান অ্যাসেট, বাট ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট ডেবিট ব্যালেন্স ইন্ডিকেটস ব্যাংক ওভারড্রাফট। উই ও মানি টু দ্য ব্যাংক, মানে হচ্ছে আমার যে পরিমাণ টাকা আছে তার থেকে আমি বেশি উইথড্র করে ফেলেছি, সো তার মানে আমার ব্যাংকে এই টাকাটা রিপে করতে হবে। সো দ্যাট উই নো অলরেডি, দ্যাট উই ডিসকাসড অলরেডি। ইন আওয়ার ক্যাশ বুক আ ক্রেডিট ব্যাংক ব্যালেন্স ইন্ডিকেটস আ লায়াবিলিটি, মানে কি আমার যেটুকু ইনফ্লো ছিল তার থেকে আউটফ্লো বেশি। তাহলে অন দ্য আদার হ্যান্ড আমার ব্যাংক স্টেটমেন্টে যদি ক্রেডিট ব্যালেন্স দেখায়, দ্যাট ইন্ডিকেটস আ পজিটিভ ব্যালেন্স, বিকজ ব্যাংক আমাকে এই টাকাটা দিবে, দ্যাট ব্যাংক ওজ মানি টু দ্য বিজনেস। সো দ্যাট ইজ দ্য সিম্পল টেকনিক টু আন্ডারস্ট্যান্ড যে আমার ডেবিট ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্টের জন্য নেগেটিভ, বাট ক্যাশ বুকের জন্য এটা পজিটিভ। ক্রেডিট ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্টের জন্য পজিটিভ, বাট ক্যাশ বুকের জন্য এটা আমার নেগেটিভ। সো আমি যখন ম্যাথটা করব, আমরা যখন ক্যালকুলেশন গুলো করব, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেননা আমি আমার ওপেনিং ব্যালেন্সটাই যদি ভুল বসাই, মানে আমি আমার পজিটিভের জায়গায় যদি নেগেটিভ বসাই, তখন কিন্তু আমার ফাইনাল ম্যাথটাও, ফাইনাল অ্যামাউন্টটাও, রিকনসাইল ব্যালেন্সটাও কিন্তু আমার ভুলই আসবে। সো আমার ম্যাথটা কারেক্ট হবে না। বাট স্টিল আমরা যেই প্যাটার্নে পড়াশোনা করে আসছি, যে আমাদের একটা ধারণা হতে পারে যে ফুল ম্যাথ না হলে আমি মার্ক পাবো কিনা, সো উই আর নট ডুইং দিস থিং। আমরা পার্শিয়ালি মার্কিংটা করি। পার্শিয়াল মার্কিংটা হয় স্ট্যান্ডার্ড অনুযায়ী, যে আপনার সে ওপেনিং ব্যালেন্সটা আপনি ভুল বসাচ্ছেন, ওইটুকুর জন্য যতটুকু অ্যালোকেটেড মার্ক ওইটুকু আপনি পাবেন না, বাট বাকি যদি সব ঠিক থাকে ওইটুকুর মার্ক আপনি পাবেন ইনশাল্লাহ। সো দ্যাট ইজ হাউ ইউ নিড টু প্ল্যান। নাও আমরা গত ক্লাসের একটা ওভারভিউ নিলাম, এখন আমরা চলে যাব যে আমাদের এই যে আমরা যে কথাগুলো বললাম যে ক্যাশ বুক, ব্যাংক স্টেটমেন্ট, এদের মধ্যে যে ডিফারেন্স গুলো হয়, যে কারণে আমাকে রিকনসিলিয়েশনটা করতে হয়, এই ডিফারেন্সটা ইউজুয়ালি তিনটা হয়।
এখানে আমরা দুইটা নিয়ে কথা বলবো, ঠিক তারপর আরেকটা নিয়ে কথা বলবো। এটা আসলে এরর, মানে ওইটার ডিফারেন্সটা হয় হচ্ছে ভুল হওয়ার কারণে, ওইটাকে আমরা আলাদা করেই এজন্য ট্রিট করি। বাট মেইনলি হচ্ছে আমরা ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশবুকের মধ্যে যে রিকনসিলিয়েশনটা, এই রিকনসিলিয়েশনটা করি মেইনলি দুই ধরনের এররের জন্য, সরি দুই ধরনের ডিফারেন্সের জন্য। একটাকে আমরা বলি আনরেকর্ডেড আইটেমস, আরেকটাকে আমরা বলি টাইমিং ডিফারেন্স। সো আমি এখানে খুব সিম্পলি আপনাকে আইডেন্টিফাই করে দিব যে কোনটা কোন স্টেটমেন্টে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সো খুব সিম্পলি মনে রাখবো, আনরেকর্ডেড আইটেমস, আনরেকর্ডেড আইটেমস এইটা আমরা অ্যাডজাস্ট করব ক্যাশ বুকে। অলওয়েজ রিমেম্বার, এটা আমরা অ্যাডজাস্ট করব ক্যাশ বুকে। নাও নেক্সট কোয়েশ্চেন উইল কাম, যে ক্যাশ বুকে তো আমি অ্যাডজাস্ট করবো, এটাকে আমি প্লাস করব না মাইনাস করব। সো দ্যাট উইল বি ভেরি সিম্পল, আমি প্লাস করব না মাইনাস করব। সিম্পল, যদি এটা আমার পেমেন্ট হয় তাহলে আমি মাইনাস করব, কেননা আমার এটা ক্যাশ আউটফ্লো। আর যদি এটা আমার ইনফ্লো হয়, তাহলে এটা আমি রিসিভ হয়, তাহলে আমি এটা প্লাস করব। সো এটাও আমি আসছি একটু পর, বাট এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, ইউ ক্যান নোট ইট ডাউন, যে আনরেকর্ডেড আইটেমস গুলো আমার ক্যাশ বুকে রেকর্ড হবে। সো হোয়াট ইজ আনরেকর্ডেড আইটেমস, ইউ ক্যান রাইট ইট ডাউন। আমি একটু ছোট্ট করে লিখে দিই যে হোয়াট ইজ আনরেকর্ডেড আইটেমস। সো আমি যদি দেখি যে আমার মেনলি ডিফারেন্সটা কি কি কারণে হচ্ছে, একটা হচ্ছে আনরেকর্ডেড আইটেমস, আর একটা হচ্ছে টাইমিং ডিফারেন্স। তো আমরা আপাতত আনরেকর্ডেড আইটেমস নিয়ে কথা বলছিলাম। তাহলে আনরেকর্ডেড আইটেমস কি? আনরেকর্ডেড আইটেমস হচ্ছে যেই ট্রানজেকশন গুলো অলরেডি, যে আইটেম গুলো অলরেডি ব্যাংক স্টেটমেন্টে রেকর্ডেড। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যেই আইটেম গুলো, যেই ট্রানজেকশন গুলো অলরেডি ব্যাংক স্টেটমেন্টে রেকর্ডেড, বাট এইটা বিজনেসের ক্যাশ বুকে এখনো আপডেট করা হয় নাই, বিজনেসের ক্যাশ বুকে এখনো রেকর্ড করা হয় নাই, কেননা এখনো ব্যাংক স্টেটমেন্টটা আমরা হাতে পাইনি। সো উই ডোন্ট নো ব্যাংক কি কি ট্রানজেকশন ইমিডিয়েটলি রেকর্ড করেছে। সো উই নো হাউ ব্যাংক উইল ওয়ার্ক। ব্যাংক কিন্তু কোন একটা ট্রানজেকশন যখন হয়, ইনস্ট্যান্ট কিন্তু সে ওইটার রিফ্লেকশনটা ব্যাংক স্টেটমেন্টে দেখায়। বাট যতক্ষণ পর্যন্ত না কাস্টমার ওই স্টেটমেন্টটা না হাতে পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে জানে না যে ব্যাংক কি কি আইটেম আসলে অ্যাডজাস্ট করেছে। তাহলে এইটার একটা সিম্পল ডেফিনেশন আমরা দেখলাম। আমরা একটু যদি লিখে রাখি জায়গাটাতে, যে এইখানে আনরেকর্ডেড আইটেমস গুলো কি, দেখেন খুব সুন্দর করে এখানে লেখা আছে, দোজ আইটেমস দ্যাট অলরেডি রেকর্ডেড বাই ব্যাংক, যেটা ব্যাংক স্টেটমেন্টে অলরেডি রেকর্ডেড, বাট ইয়েট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। তার মানে যেটা ব্যাংক স্টেটমেন্টে অলরেডি রেকর্ডেড, বাট ক্যাশ বুকে এখনো রেকর্ড করা হয় নাই। তাহলে আমাকে যখন রিকনসিলিয়েশনটা আমরা করব, তাহলে এটা আমার কোথায় অ্যাডজাস্ট করতে হবে? তাহলে এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে ক্যাশ বুকে অর ব্যাংক বুকে। দ্যাট ইজ কল আনরেকর্ডেড আইটেমস। সো অলওয়েজ রিমেম্বার যে আনরেকর্ডেড আইটেমস গুলো আমরা ক্যাশ বুকে আপডেট করি, ক্যাশ বুকে রেকর্ড করি। বাট মজার ব্যাপার হচ্ছে আপনাদের এইখানে কোথাও বলে দিবে না যে এটা আনরেকর্ডেড। ইউ নিড টু আইডেন্টিফাই এই এক্সাম্পল গুলো দেখে যে এটা কি আনরেকর্ডেড অর টাইমিং ডিফারেন্স। সো দ্যাট ইউ নিড টু আইডেন্টিফাই যে আমার কোনটা আনরেকর্ডেড, কোনটা ডিউ টু টাইমিং ডিফারেন্স। সো ইউ সি আনরেকর্ডেড আইটেমস এখানে দুইটা ক্যাটাগরিতে করা আছে। একটা হচ্ছে দ্য পেমেন্ট, যেটা অলরেডি মেড বাট এখনো ক্যাশ বুকে রেকর্ড হয় নাই, বাট ব্যাংক স্টেটমেন্টে রেকর্ড হয়েছে। আরেকটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, মানে যেটা ব্যাংক রিসিভ করেছে, বাট এটা তার রিফ্লেকশনটা ইমিডিয়েটলি দিয়েছে, বাট এখনো বিজনেস মানে ক্যাশ বুকে এটার রেকর্ডটা আপডেট হয় নাই, কেননা সে জানে না, ব্যাংক স্টেটমেন্ট এখনো তার হাতে এসে পৌঁছায় নাই, এই কারণে সে এটা রেকর্ড করতে পারে নাই। সো ইউ সি যে এখানে আমার পেমেন্ট গুলো কি, পেমেন্ট গুলো আমরা কি করব সেটা আমরা একটু আগে বলছিলাম, যে পেমেন্ট হচ্ছে বেসিক্যালি আমার এখানে যদি দেখি টোটাল 5টা আইটেমের কথা বলা আছে। এর মধ্যে সব থেকে কমন হচ্ছে ব্যাংক চার্জ, এর মধ্যে সব থেকে কমন হচ্ছে ইন্টারেস্ট চার্জ, কারণ উই নো যে ব্যাংক প্রতি মাসে আর প্রতি বছরে দুইবার উই নো যে ওরা একটা চার্জ কাটে। সো সেই ক্ষেত্রে আমার ব্যাংক চার্জটা কিন্তু ব্যাংক ইমিডিয়েটলি ব্যাংক স্টেটমেন্টের রিফ্লেকশনটা দেয়। বাট যতক্ষণ পর্যন্ত না বিজনেস এই স্টেটমেন্টটা হাতে না পায়, ততক্ষণ পর্যন্ত সে জানে না যে ব্যাংক স্টেটমেন্ট কত টাকা কাটা হয়েছে, আমার কত টাকা আলটিমেটলি গভর্নমেন্ট ফি ছিল, ওর ব্যাংক চার্জ ছিল, ওর এসডি যেটাকে আমরা বলি, অর সাবসিডাইজ ডিউটি যেটা বলি, বিভিন্ন ভ্যাট আছে, ব্যাংক বিভিন্ন ট্যাক্স কাটে। তো এই যে সার্ভিস চার্জ গুলো আছে, এগুলো কিন্তু আমি জানি না, বাট এটা ব্যাংক কিন্তু ইমিডিয়েটলি
তার আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় তার অ্যাপ্লিকেবল রেট অনুযায়ী। একই রকম ভাবে আরো কিছু ট্রানজেকশন আছে, যেমন ধরেন ইন্টারেস্ট চার্জ। যদি আমার এরকম কোনো লোন থাকে যে লোনটা আলটিমেটলি ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে, ব্যাংক অ্যাডজাস্ট করছে, সো এগুলা সব হচ্ছে পেমেন্ট। স্ট্যান্ডিং অর্ডার, ডিরেক্ট ডেবিট, এগুলো সব পেমেন্ট আইটেম যেটা ব্যাংক ইমিডিয়েটলি ডেবিট করে। তার মানে আমাকে এখন কি করতে হবে, আমার অ্যাকাউন্ট থেকে, আমার ক্যাশবুক থেকে, আমার ব্যাংক বুক থেকে এগুলাকে মাইনাস করতে হবে, ডিসঅনার চেক আমাকে মাইনাস করতে হবে। আর এর পরের যে এক্সাম্পল গুলো আছে যেগুলো আমি রিসিভ করেছে ব্যাংক, যেমন ইন্টারেস্ট রিসিপ্ট, যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট এফডি করা থাকে আর যদি সেভিংস অ্যাকাউন্টে থাকে, সেটার এগেনস্টে যদি আপনি ইন্টারেস্ট পান, তাহলে ব্যাংক এটাকে ক্রেডিট করে। তার মানে এটা আপনার ক্যাশবুকে অ্যাড করতে হবে। ডিভিডেন্ড রিসিপ্ট, এটাও এক ধরনের রিসিপ্ট। ডাইরেক্ট ক্রেডিট মানে হচ্ছে যদি কাস্টমার সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়, কাস্টমার আপনাকে জানায় নাই, ব্যাংকে ডাইরেক্ট আপনার টাকাটা ঢুকে গেছে, দেন ইউ উইল আপডেট, ইউ উইল অ্যাড ইন ইউর ক্যাশবুক। তার মানে এখানে আমরা খুব সিম্পলি যদি মাথায় রাখি, আনরেকর্ডেড আইটেমস এইটা শুধু আমার রেকর্ড করতে হবে ক্যাশবুকে। নেক্সট কোয়েশ্চেন, আনরেকর্ডেড আইটেমস গুলো কি? আনরেকর্ডেড আইটেমস কুড বি টু টাইপস। একটা হচ্ছে পেমেন্ট, যেটা রেকর্ড করা হয় না ক্যাশবুকে। পেমেন্ট কি কি? স্ট্যান্ডিং অর্ডার, ডিরেক্ট ডেবিট, ব্যাংক সার্ভিস, ইন্টারেস্ট চার্জ, ডিজনার চেক, যেগুলা আমরা ক্যাশবুক থেকে মাইনাস করব ডিউরিং ব্যাংক রিকনসিলিয়েশন। আর পেমেন্ট রিসিপ্ট মানে যেটা আমি রিসিভ করেছে ব্যাংক, যেটা এখন রেকর্ড করা হয় নাই, সেগুলো আমরা অ্যাড করব। সেগুলো কি? ইন্টারেস্ট রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, ডিরেক্ট ক্রেডিট। সো এই হচ্ছে আমার আনরেকর্ডেড আইটেমের এক্সাম্পল, যেটা আমরা শুধু ক্যাশবুকে রেকর্ড করব এবং ক্যাশবুকে আমরা প্লাস করব আর মাইনাস করব, দ্যাট ডিপেন্ডস অন দা এক্সাম্পল যেটা আমার কোয়েশ্চেনের আইটেমে দেওয়া থাকবে। ওকে, এটুকু আমাকে আগে ক্লিয়ার করেন যে আমরা যেটুকু কথা বললাম ব্যাংক রিকনসিলিয়েশনের যেই ফার্স্ট ডিফারেন্স আইটেমটা, আনরেকর্ডেড আইটেমস, এখানে কারো কোনো কনফিউশন যদি থাকে আমাকে কাইন্ডলি কনফার্ম করেন আর কোয়েশ্চেন করেন, দেন উই উইল মুভ টু দ্য নেক্সট পার্ট, মানে নেক্সট পয়েন্ট। স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। ওকে, যদি কারো সমস্যা না থাকে আমরা নেক্সট যে আইটেম যেটা আমরা বলছিলাম যে ডিফারেন্স দুইটা কারণে হয়, একটা হচ্ছে আনরেকর্ডেড আইটেমস আর একটা টাইমিং ডিফারেন্স, আরেকটার কারণ আছে যেটাকে আমরা এরর বলি। সো দ্যাট ইজ আ এরর। এটা আসলে এরর যদি করেন আপনার ডিফারেন্স তো হবেই, মানে সো দ্যাট ইজ আ অ্যাডিশনাল একটা আইটেম যেটা আমাকে মাথায় রাখতেই হবে। সো ইফ ইউ মেড এনি এরর, সো যেখানে এররটা হবে সেখানে অ্যাডজাস্ট করতে হবে। সো উইল কাম আপ উইথ আ নেক্সট পার্ট, বাট আমরা নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে টাইমিং ডিফারেন্স। তাহলে একটা কথা আমরা বললাম যে আনরেকর্ডেড আইটেমস এগুলো আমরা রেকর্ড করব ক্যাশবুকে। নাও নেক্সট পয়েন্ট তাহলে আসবে টাইমিং ডিফারেন্স, তাহলে কোথায় রেকর্ড করব? দেন ইট উইল অবভিয়াসলি গিভ দ্য আনসার যে টাইমিং ডিফারেন্সেস গুলো এটা আমরা রেকর্ড করব হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে অনলি। তার মানে এই টাইমিং ডিফারেন্সের যে ব্যালেন্স গুলো আর টাইমিং ডিফারেন্সের যে আইটেম গুলো, এইটা অ্যাডজাস্ট করতে হবে অনলি ব্যাংক স্টেটমেন্টে। তার মানে এখানে আলটিমেটলি আমার ব্যাংক স্টেটমেন্টে এটার রিফ্লেকশনটা আসবে, নট এনি ইন ক্যাশবুক। তার মানে আমার ব্যাংক স্টেটমেন্টে এখন কোন কোন পয়েন্ট গুলো আসবে, দ্যাটস দ্য নেক্সট পার্ট। তাহলে ব্যাংক স্টেটমেন্টে আসবে ডিউ টু টাইমিং ডিফারেন্স, যদি কোনো আইটেম থাকে তাহলে হোয়াট ইজ টাইমিং ডিফারেন্স এবং এটা কোন আইটেম, কি কি আইটেম এখানে আসে। এই সিনারিওটা হচ্ছে এরকম যে যখন আপনি কোনো কাস্টমারের থেকে কোনো চেক পান, অর আপনি কোনো সাপ্লায়ারকে আপনার পেয়েবলকে যখন পেমেন্ট করেন, যখন আপনি কোনো চেক ইস্যু করেন তখন আপনি কি করছেন? আপনি ইমিডিয়েটলি, আমি আপনি বলতে বোঝাচ্ছি বিজনেস, বিজনেস কি করে? ইমিডিয়েটলি ওই ক্যাশ রিসিপ্ট মানে ওই চেক রিসিপ্ট অর চেক পেমেন্টটা তার ক্যাশবুকে রেকর্ড করে ফেলে। বাট অনেক সময় যেটা হয়, ওই কাস্টমারের চেকটা হয়তো বা ব্যাংকে প্লেস করা হয় নাই, অর ব্যাংকে প্লেস করা হয়েছে বাট সেটা এখনো ক্লিয়ার হয় নাই। সো ইউ নো যে একটা চেক ক্লিয়ার হইতে মেবি একদিন দুই দিন টাইম লেগে যায়। সো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি একটা চেক পেমেন্ট করেছেন সাপ্লায়ারকে, অর আপনি একটা চেক রিসিভ করেছেন কাস্টমারের কাছ থেকে, যেই চেকটা এখনো ব্যাংকে ডিপোজিট করা হয় নাই, যেই চেকটা এখনো ব্যাংকে প্রেজেন্ট করা হয় নাই, তার মানে কি খেয়াল করেন, আপনি কিন্তু জানেন যে এই চেকটা আপনার ব্যাংক
ক্যাশ বুকে রেকর্ড করা আছে, কেননা আপনি অলরেডি আপনার ক্যাশ বুকের আইটেম হিসেবে এটাকে রেকর্ড করে রাখছেন। বাট ব্যাংক কিন্তু এখনো জানে না যে এই চেকটার ব্যালেন্স অর যে এই চেকটার অ্যামাউন্ট কত টাকা রিসিভ হবে আর কত টাকা পেমেন্ট হবে। এবং এই যে আপনার মধ্যে এবং ব্যাংকের মধ্যে যে গ্যাপটা আছে এটা অ্যারাইজ করে ডিউ টু টাইম গ্যাপের কারণে। কেন? বিকজ আপনি যে চেকটা ইস্যু করেছেন সাপ্লায়ারকে অর যে চেকটা রিসিভ করেছেন সেটা ব্যাংকে ওই মাসে হয়তো বা ডিপোজিট হয় নাই, ওই মাসের মধ্যে হয়তো বা প্রসেস হয় নাই। সো দ্যাট অনলি অ্যারাইজেস ডিউ টু দ্য টাইম গ্যাপ, টাইম ডিফারেন্স। মানে আপনি হয়তো বা 30 তারিখে চেকটা পে করেছেন সাপ্লায়ারকে, সাপ্লায়ার হয়তো বা নেক্সট মান্থের 3 তারিখে চেকটা প্লেস করছে ব্যাংকে। তার মানে ওই যে 30 তারিখে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আসবে, 31 তারিখের যে ব্যাংক স্টেটমেন্ট আসবে, সেখানে এই চেকটার কোনো রিফ্লেকশন আসবে না। তাহলে যদি চেকটার রিফ্লেকশন না থাকে, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার ক্যাশবুকের সাথে তো ব্যাংক স্টেটমেন্টটা ম্যাচ করতে হবে। তাহলে নাও ম্যাচ করার জন্য আমাকে কি করতে হবে, ওই যে আইটেমগুলো যেটা অলরেডি ক্যাশবুকে রেকর্ডেড বাট ব্যাংক স্টেটমেন্টে এখনো এটা আপডেটেড না, তাহলে আমাকে এই যে টাইমিং ডিফারেন্সের কারণে যেই যে ইস্যুস গুলো আসবে, যে প্রবলেম গুলো ফেস করতে হবে, সেইটাকে আপনার ব্যাংক স্টেটমেন্টে শুধু রেকর্ড করতে হবে। তাহলে ভাইয়ারা, খুব সিম্পল ভাবে যদি আমি বলি যে টাইমিং ডিফারেন্সের কারণে যে ডিফারেন্সটা আসে, যে আইটেম গুলো অ্যারাইজ করে, এই আইটেম গুলো আমরা শুধু রেকর্ড করব ব্যাংক স্টেটমেন্টে। নাও নেক্সট কোয়েশ্চেন উইল কাম, আমি ব্যাংক স্টেটমেন্টে যে রেকর্ড করব, আমি কি ব্যাংক স্টেটমেন্টে এটা অ্যাড করব না লেস করব? দ্যাট উইল অ্যাকচুয়ালি গিভ আপ আ কোয়েশ্চেন যে আমার এই কোয়েশ্চেনের আনসার যদি আমি চিন্তা করতে চাই, তাহলে আমার এই কোয়েশ্চেনের চিন্তাটা করতে হবে এমন ভাবে যে আলটিমেটলি আমার টাইমিং ডিফারেন্সটা যে কারণে আসছিল সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে আমি কি চেকটা রিসিভ করেছি কাস্টমারের থেকে অর আমি সাপ্লায়ারকে পেমেন্ট করেছি। খুব সিম্পল কথা, খেয়াল করে দেখেন। যদি আমি কাস্টমারের কাছ থেকে চেকটা রিসিভ করি, তাহলে আমাকে এটা ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাড করতে হবে, কেননা এটা আমার রিসিভ ইনফ্লো। আর যদি আমি কোনো চেক আমার সাপ্লায়ারকে পেমেন্ট করে থাকি, সেটা আমাকে মাইনাস করতে হবে ব্যাংক স্টেটমেন্ট থেকে। তার মানে এখন আমাকে নেক্সট পয়েন্টটা আইডেন্টিফাই করতে হবে এই ওয়ার্ডিং থেকে, যে এটা কি আমার চেক রিসিভ ফ্রম কাস্টমার অর চেক পেইড টু সাপ্লায়ার হুইচ ইজ নট ইয়েট প্রেজেন্টেড অ্যাট ব্যাংক। তাহলে এইটার টার্মটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এটাকে আমরা বলি আনক্লিয়ার্ড লজম্যান, এবং আরেকটাকে বলি আনপ্রেজেন্টেড চেক। সো হোয়াট ইজ আনক্লিয়ার্ড লজম্যান? লজম্যান মানে হচ্ছে ডিপোজিট, লজম্যান মানে হচ্ছে ডিপোজিট। সো তার মানে হচ্ছে যেই চেকটা আপনি কাস্টমারের কাছ থেকে পেয়েছেন, এটা আপনার বিজনেসের ক্যাশবুক হিসেবে আপনি ডেবিট করেছেন, আপনি ইনফ্লো হিসেবে দেখাইছেন, বাট এটা এখনো ব্যাংক স্টেটমেন্টের রিফ্লেকশনে নাই, তাহলে এটাকে আমরা বলি আনক্লিয়ার্ড লজমেন্ট। সো আনক্লিয়ার্ড লজমেন্টের সাথে কানেকশন হচ্ছে যে ইউ হ্যাভ রিসিভড আ চেক ফ্রম কাস্টমার দ্যাট ইয়েট নট রিফ্লেক্টেড ইন ব্যাংক, দ্যাট ইজ কল আনক্লিয়ার্ড লজমেন্ট। তাহলে এটা আমরা কি করব, আনক্লিয়ার লজমেন্টটা ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাড করব। ওকে। আর আমার যে আনপ্রেজেন্টেড চেক, আনপ্রেজেন্টেড চেক বলতে আমরা যেটাকে বুঝি, দ্যাট মিনস আমি আমার সাপ্লায়ারকে অলরেডি পেমেন্ট করে দিয়েছি, চেকটা অলরেডি পেমেন্ট হয়ে গিয়েছে, চেকটা অলরেডি ইস্যু হয়েছে, বাট চেকটা এখনো সাপ্লায়ার ব্যাংকে প্রেজেন্ট করে নাই, ব্যাংকে এখনো পর্যন্ত সেটা প্রেজেন্ট করে নাই, যেটাকে আমরা বলছি আনপ্রেজেন্টেড চেক। খেয়াল করে দেখেন, এখানে খুব সুন্দর করে আমার কোনটা অ্যাড হবে কোনটা লেস হবে সেটা দেওয়া আছে। তার মানে ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট আমি ফার্স্টে আনবো, এটা পজিটিভ অর নেগেটিভ সেটা আমার ডিপেন্ড করবে ওইটাকে আমার ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স। দেন আমরা লেস করব আনপ্রেজেন্টেড চেক অর আউটস্ট্যান্ডিং চেক। তার মানে আনপ্রেজেন্টেড চেকের আরেকটা সিনোনিম হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। এই জায়গাটা একটু ক্লিয়ার থাকবো, এই জায়গাটা একটু ডিফারেন্সিয়েট করার ট্রাই করব, যে আউটস্ট্যান্ডিং চেক আর আউটস্ট্যান্ডিং লজমেন্ট দুইটা কিন্তু অপোজিট। সো অলওয়েজ রিমেম্বার ওই লজমেন্টের সাথে আপনার কানেকশনটা, বিকজ লজমেন্ট ইজ আ ডিপোজিট থিং, লজমেন্ট ইট আ সিনোনিম অফ ডিপোজিটিং। ওকে। তার মানে আনপ্রেজেন্টেড চেক যদি হয়, এটা আমরা লেস করব আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স থেকে। এন্ড যদি আউটস্ট্যান্ডিং লজমেন্ট অর আনক্লিয়ার্ড লজমেন্ট হয়, সেটা আমরা অ্যাড করব। কেন অ্যাড করব, কেন লেস করব, সেটা কিন্তু আমরা অলরেডি লজিকটা বললাম। আউটস্ট্যান্ডিং অর আনপ্রেজেন্টেড চেক দ্যাট ইজ অলরেডি পেইড টু দ্য সাপ্লায়ার,
and outstanding or uncleared lodgement that already received by our business from customer। তার মানে আমি একটা পেমেন্ট করেছি যেটা আমরা মাইনাস করব, আর যেটা আমার আনক্লিয়ার লজমেন্ট সেটা আমি রিসিভ করেছি সেটা আমার ব্যাংক স্টেটমেন্টের সাথে আমি প্লাস করব। তার মানে এখানে খেয়াল করে দেখেন, আপনাদের কিন্তু মেইন কাজটা হচ্ছে জাস্ট লজিকটা ভালো করে বোঝা। মেইন কাজটা হচ্ছে জাস্ট কোন আইটেমটা কোথায় অ্যাডজাস্ট করব সেই অনুযায়ী ডিসকাশনটা করা, দ্যাটস ইট। তার মানে আমি যখন আমার ব্যাংক রিকনসিলিয়েশন করব, আমার এখানে মেইনলি দুইটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, আমার ব্যালেন্সটা কি হবে সেটা ক্যাশ বুকে এবং ব্যাংক স্টেটমেন্টে প্রপারলি নিয়ে আসতে হবে। এখানে দেখেন ব্যাংক স্টেটমেন্টের ঠিক যে ফরম্যাট, এটা ক্যাশ বুকেও আপনি একই রকম ভাবে ফার্স্টে আমার ক্যাশ বুক, ব্যাংক স্টেটমেন্ট, ব্যালেন্সটা ঠিক মতো আনলেন। নেক্সট পার্ট হচ্ছে যে এই যে ডিফারেন্স গুলো, এটা কি ক্যাশ বুকে আপডেট হবে? যদি ক্যাশ বুকে আপডেট হয় তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে? অর এটা কি ব্যাংক স্টেটমেন্টে আপডেট হবে? ব্যাংক স্টেটমেন্টে যদি হয় এটা কি প্লাস হবে না মাইনাস হবে? That is the simple technique to do bank reconciliation. So if you can just figure out those things, that life is very easier to do the bank reconciliation. Even real life এও আপনি যখন পরবর্তীতে কোন একটা অফিসে চাকরি করবেন তখনও দেখবেন যে এই রিকনসিলিয়েশনটা আপনাকে হয়তো বা রেগুলার বেসিসে করতে হবে টু ক্লোজ ইউর মান্থলি অ্যাকাউন্টিং গুলো যখন আপনি ক্লোজ করবেন। তাহলে আমরা দুইটা রিকনসিলিং আইটেম নিয়ে কথা বললাম, একটা হচ্ছে আনরেকর্ডেড আইটেম আর একটা হচ্ছে টাইমিং ডিফারেন্স। অ্যান্ড দ্য থার্ড আইটেম, এটা আসলে আলাদা করে কোনো কিছু বলতে হয় না, কেননা এটা হচ্ছে এরর। মানে এটা যদি এরর হয় ক্যাশ বুকে তাহলে আপনার ওইটা ক্যাশ বুকে রেকর্ড করতে হবে, আর যদি এররটা হয় ব্যাংক স্টেটমেন্টে তাহলে ব্যাংক স্টেটমেন্টে রেকর্ড করতে হবে। সিম্পল কথা। ক্যাশ বুকের এররটা আপনাকে বলে দিবে যে ক্যাশ বুকে এটা হয়তো বা অ্যাড করার কথা, সে হয়তো বা ভুল অ্যামাউন্ট অ্যাড করছে, অর অ্যাড করার কথা সে লেস করছে, তাহলে সেটা শুধু ক্যাশ বুকেই আপনাকে আপডেট করতে হবে। অর মেবি আপনাকে বলবে ব্যাংক স্টেটমেন্টে কোন একটা ভুল করেছে ব্যাংক, সেটা হয়তো বা, সো ইউজুয়ালি ব্যাংক ভুল করে না, সো এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কারণ থাকে না। বাট স্টিল যদি এক্সামে ওর কোনো কোয়েশ্চেনে যদি থাকে, প্র্যাকটিসের জন্য থাকতেই পারে। বাট এই জায়গাটাতে আলাদা করে আসলে কোনো কিছু মনে রাখার দরকার নাই। জাস্ট কোয়েশ্চেনটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো এররের ইনফরমেশন আছে কিনা এবং এররটা কোথায় আছে। এটা কি আমার ক্যাশ বুকে এরর, তাহলে শুধু ক্যাশ বুকে ঠিক করলেই হবে, ব্যাংক স্টেটমেন্টে আমার হাত দেওয়ার দরকার নাই। নাকি এটা ব্যাংক স্টেটমেন্টে এরর, তাহলে আমার শুধু ব্যাংক স্টেটমেন্টে মানে কারেক্ট করলেই হবে, ক্যাশ বুকে আমার কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। সো দ্যাট ইজ হাউ ইউ উইল অ্যাকচুয়ালি ফাইন্ড আউট the bank reconciliation. You will figure out the problem or solution of bank reconciliations. So that was the knowledge part. আমরা প্র্যাকটিসের কথা যদি চিন্তা করি যে আমরা কিভাবে কোশ্চেন গুলো সলভ করব, আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি, প্র্যাকটিস কোশ্চেন 1, এটা একটু পরে করি, এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়ার ট্রাই করব। আগে ছোট্ট একটা ম্যাথ করে ফেলি, মানে সিম্পল যেটা, মানে খুব সিম্পল একটা ম্যাথ যদি আমরা চিন্তা করি। সো দিস ইজ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন অন ব্যাংক রিকনসিলিয়েশন। তিন চারটা আইটেম আছে, ইউ উইল জাস্ট নিড টু ফিগার ইট আউট। ফার্স্টে ব্যালেন্স বসানো, দেন এটার রিকনসাইলিং আইটেম গুলো, যেটা আমার ক্যাশ বুকে হবে সেটা ক্যাশ বুকে আপডেট করা, যেটা আমার ব্যাংক স্টেটমেন্টে হবে সেটা আমার ব্যাংক স্টেটমেন্টে রেকর্ড করা, দ্যাটস ইট। সো এটার মেইন কাজই হচ্ছে আমার রিকনসিলিয়েশন করা, আমার রিকোয়ারমেন্ট আলাদা করে আর না পড়লেও হবে। আমি যেটা বললাম যে এই রিকনসিলিয়েশন করার জন্য আমি রিকোয়ারমেন্টটা যদি খেয়াল করি যে উই নিড টু শো দ্য কারেকশন টু দ্য ব্যাংক লেজার অ্যাকাউন্ট। এখানে ব্যাংক লেজার অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে আমার ক্যাশ বুকের যে অ্যাকাউন্টটা সেটা, অ্যান্ড শো আ স্টেটমেন্ট, যেটাকে আমরা বুঝি ব্যাংক স্টেটমেন্ট, reconciling the balance per bank statement to the balance in the general ledger account। মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে, মানে ব্যাংক বুকের সাথে ব্যাংক স্টেটমেন্টের রিকনসিলিয়েশনটা করা, দ্যাটস ইট। তার মানে আমার এখানে দুইটা আইটেম, একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যেটা মেনটেন বাই ব্যাংক, আর একটা হচ্ছে ক্যাশ বুক অর ব্যাংক বুক, অর এটাকে আমরা ব্যাংক অ্যাকাউন্টও বলতে পারি, বিকজ বিজনেস যেটা মেনটেন করে সেটাকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট বলি, অর ক্যাশ বুক বলি, অর ব্যাংক বুক বলি, হোয়াট এভার। সো এখানে সেপ্টেম্বর মান্থের একটা ট্রানজেকশন লিস্ট দেওয়া আছে, খেয়াল করে দেখেন। at 30 September 2007, the debit balance in the bank ledger account of what was
805। তার মানে এই যে 805.15, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। তার মানে এটা ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স। এবং ক্যাশ বুকের যদি ডেবিট ব্যালেন্স হয়, ইজ ইট আ পজিটিভ ব্যালেন্স ফর বিজনেস অর নেগেটিভ ব্যালেন্স? স্যার পজিটিভ ব্যালেন্স। সো ইউ নো যে ক্যাশ বুকের যে ব্যালেন্সটা, দ্যাট ইজ আ পজিটিভ ব্যালেন্স, রাইট? তার মানে আমি যখন আমার ব্যাংক রিকনসিলিয়েশনটা করব, ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় আমি এটাকে আমার পজিটিভ ব্যালেন্স হিসেবে কনসিডার করবো। সো আই উইল শো ইউ যে ফরম্যাটটা কি হবে, এটা কিভাবে আমরা করি ইউজুয়ালি। সো তাহলে এটা আমার পজিটিভ ব্যালেন্স হবে, এটা অ্যাগ্রিড। মানে এটা আমার আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা কত আছে দেখেন, 1112.30, বাট ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কি দেওয়া আছে? ডেবিট ব্যালেন্স অর ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। সো what does it mean? Is it a positive or negative? এটাও পজিটিভ ব্যালেন্স। পজিটিভ। So it's a positive balance, right? So we know how to figure it out যে কোনটা আমার পজিটিভ ব্যালেন্স, কোনটা আমার নেগেটিভ ব্যালেন্স। সো উই অলরেডি ফিগার্ড ইট আউট। তার মানে আমরা ফার্স্টে এই কাজটা করে ফেলি যে আমার ক্যাশ বুক এবং ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সটা আমি কোথায় কোন অ্যামাউন্টটা বসাবো। ওকে, সো আমরা একটা ব্যাংক রিকনসিলিয়েশন এখানে যেটা করছিলাম, খেয়াল করে দেখেন যে আমার ক্যাশ বুকের যে ব্যালেন্স 805.15, যেটা আমার ক্যাশ বুকের পজিটিভ ব্যালেন্স, রাইট? অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে আমার 1112.30, দুটোই কিন্তু আমার পজিটিভ ব্যালেন্স আছে। নাও আমি আমার নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ মানে হচ্ছে এখন আমি দেখব আমার যেই ইনভেস্টিগেশন করে যে ডিফারেন্সটা, বিকজ আপনি খেয়াল করে দেখেন দুইটার রেকর্ড কিন্তু সেম দেখাচ্ছে না। 805 দেখাচ্ছে আমার ব্যাংক বুকে, আর ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে $1112.30। তার মানে দ্যার ইজ এ গ্যাপ বিটুইন ব্যাংক বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। এখন এই ডিফারেন্স গুলো আমরা আইডেন্টিফাই করব। এই ইনভেস্টিগেশন করে আমরা তিনটা আইটেম দেখলাম। কি কি আইটেম? অন ইনভেস্টিগেশন অফ দ্য ডিফারেন্স বিটুইন টু সামস, মানে আমার ব্যাংক বুকের এবং ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যে ডিফারেন্সটা, দ্য ফলোইং আইটেমস ওয়ার এস্টাবলিশড। মানে তিনটা আইটেম এখানে আইডেন্টিফাই করা হয়েছে। নাম্বার এ, a receipt of $320, ভালো করে খেয়াল করবো এবং খুব খুব কেয়ারফুলি পড়বো এই পয়েন্ট গুলা, এই লাইন গুলা। A receipt of $320 has been recorded in the bank account as $230। আমাকে এই লাইনটা পড়ে বলেন যে এই ভুলটা কে করেছে? এই ভুলটা কি বিজনেস করেছে নাকি ব্যাংক স্টেটমেন্টে করেছে? স্যার বিজনেস করছে। এইটা কি আমরা সব আইডেন্টিফাই করতে পারছি যে এই ভুলটা হয়েছে হচ্ছে বিজনেসের দ্বারা, মানে বিজনেসের ভুল, মানে বিজনেস ভুল করছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার না স্যার মনে হয়। ওকে, তাহলে এই ভুলটা হয়েছে বিজনেস। তাহলে নাও আমার ফোকাসটা থাকবে যেহেতু বিজনেস ভুল করছে, তার মানে এইটার রেকর্ডটা, এইটার কারেকশনটা, এইটার অ্যাডজাস্টমেন্টটা শুধু ক্যাশ বুকে আসবে। দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। এটার জন্য ব্যাংক স্টেটমেন্ট আমার কোনো রিফ্লেকশনের চিন্তা করার দরকার নাই। এরপরের লাইনটা পড়লেই বুঝতে পারবেন কেন আমার ব্যাংক স্টেটমেন্টের রিফ্লেকশনের কোনো চিন্তা করার দরকার নাই। The correct amount was recorded. The correct amount was recorded on the bank statement. তার মানে ব্যাংক স্টেটমেন্টে ঠিকঠাক মতো করে রেকর্ড করা হয়েছে, রাইট? ব্যাংক জি স্যার। স্টেটমেন্টে ঠিকঠাক মতো রেকর্ড করা হয়েছে, বাট ক্যাশ বুকে এটা ঠিকঠাক মতো রেকর্ড করা হয় না। দ্যাটস আ সিম্পল থিং, দ্যাটস আ সিম্পল থিং, রাইট? এখন নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, নাও নেক্সট পয়েন্ট হচ্ছে আমি তো ঠিক করে ফেললাম এটা আমার ক্যাশ বুকে ভুল হয়, মানে ভুল হয়েছে ক্যাশ বুকের, আমার এটা ঠিক করতে হবে। তাহলে ক্যাশ বুকে যদি আমার ঠিক করতে হয়, নেক্সট প্রশ্ন, কতটুকু ঠিক করতে হবে, কত টাকা ঠিক করতে হবে? দ্যাট ইজ দ্য 90 টাকা। দ্যাট ইজ দ্য মেন পার্ট। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফার্স্ট থিং, এটা হচ্ছে রিসিপ্ট, রাইট? রিসিপ্ট। তার মানে ওর ক্যাশ বুকে অ্যাড করার কথা ছিল $320, বাট সে অ্যাড করছে কত? আচ্ছা 230 টাকা। তাহলে কি সে বেশি অ্যাড করছে না কম অ্যাড করছে? স্যার কম অ্যাড করছে। কম অ্যাড করছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে না লেস করতে হবে? ইটস অল অ্যাবাউট প্লাস মাইনাসের খেলা। অ্যাড করতে হবে, প্লাস করতে হবে স্যার 90 টাকা। তাহলে আমাকে এটা অ্যাড করতে হবে, মানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমাকে এখন অ্যাড করতে হবে ইন আওয়ার ক্যাশ বুক। দেখেন আমরা ঠিক এই কাজটাই করেছি। এই যে
সিরিয়াল নাম্বার এ, এই একই রকম ভাবে করবেন, এই টেবিলটাই করবেন আপনি এক্সামে। জাস্ট অ্যামাউন্ট আইটেম গুলো বাড়বে কমবে, আইটেম গুলো বাড়বে আর অ্যামাউন্ট গুলো চেঞ্জ হবে, দ্যাটস ইট। বাট ফরম্যাট ইজ সেম, ফরম্যাট ইজ সিম্পল, টেকনিকও সিম্পল, একই জিনিস। হয়তো বা এখন আমরা তিনটা নিয়ে করতেছি, ফিউচারে মেবি পাঁচটা থাকবে, সাতটা থাকবে, দ্যাটস ইট। বাট টেকনিকটা একই রকম থাকবে। সো আমি এটা করে দিচ্ছি, বাকি দুটো আপনারা বাসায় করবেন হোমওয়ার্ক। এবং আমি এই ওয়ার্ড ফাইলটাও দিয়ে দিব, এই ওয়ার্ড ফাইলের মধ্যে অ্যান্সারটাও আছে। সো ইট ওন্ট বি আ প্রবলেম আপনাদের জন্য ডিফারেন্সিয়েটটা বা আইডেন্টিফাই করে বের করা যে কেন এই প্রবলেম গুলো ছিল। সো ইউ উইল সলভ ইট আউট, ইউ ক্যান সলভ ইট আউট, নো প্রবলেম উইথ দ্যাট। তাহলে আমরা এটাকে অ্যাড করব আমার ক্যাশ বুকে, $90 ডান। এটা আমার, এটুকু করলাম, এটুকুর জন্য যে ডেডিকেটেড অর অ্যালোকেটেড মার্ক সেটুকু আমি পেয়ে যাব। বি, চেকস পেইড ইন। পেইড ইন মানে কি? হোয়াট ইজ দ্য স্যার ডিফারেন্স বিটুইন পেইড ইন? আমাদের কিন্তু দেখে মনে হয় যে পেইড ইন মানে হচ্ছে আমি পেমেন্ট করেছি, রাইট? পেমেন্ট করেছি, বাট নট দ্যাট দ্য মিনিং অফ পেইড ইন। পেইড ইন ইজ আ প্রিপোজিশন ওয়ার্ড। সে টাকা পাইছে এরকম একটা কিছু। পেইড ইন মানে হচ্ছে উই হ্যাভ রিসিভড দ্য চেক, উই হ্যাভ রিসিভড দ্য অ্যামাউন্ট। ওকে, সো পেইড ইন ইজ দ্যাট। সো পেইড ইন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে আলটিমেটলি অর আপনাকে দেওয়া হয়েছে। সো ইউ হ্যাভ বিন রিসিভ অর ইউ হ্যাভ রিসিভ দ্য মানি ফ্রম ইউর কাস্টমার। তার মানে চেক পেইড ইন নট ইয়েট ক্রেডিটেড বাই ব্যাংক অ্যামাউন্ট 208.20। ভালো করে খেয়াল করেন। তাহলে এইটা কি হবে? আপনি চেক অলরেডি পেয়ে গেছেন, তার মানে কি আপনি অলরেডি আপনার ক্যাশ বুকে রেকর্ড করে ফেলছেন, রাইট? বাট এই চেকটা ব্যাংক স্টেটমেন্টে এখনো পর্যন্ত ক্রেডিট হয় নাই, ব্যাংক স্টেটমেন্টে এটা এখনো পর্যন্ত রিফ্লেকশন হয় নাই। ফার্স্ট কোয়েশ্চেন, এটি কি আমার আনরেকর্ডেড আইটেমস অর টাইমিং ডিফারেন্স? স্যার টাইমিং ডিফারেন্স। সো দ্যাট ইজ ফার্স্ট ওয়ান, টাইমিং ডিফারেন্স। সেকেন্ড প্রশ্ন, টাইমিং ডিফারেন্সটা আমরা কোথায় রেকর্ড করি, ক্যাশ বুকে অর ব্যাংক স্টেটমেন্টে? ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে। তাহলে এই পর্যন্ত আমরা যেতে পারছি, ওকে, এই পর্যন্ত আমরা জি যেতে স্যার। পারছি। নাও নেক্সট নেক্সট পয়েন্ট, যে এইটা তাহলে আমরা এখন কি করব? আমরা কি এখন অ্যাড করব না লেস করব? যেহেতু আমি চেকটা পেয়েছি কাস্টমারের থেকে এবং ব্যাংকে যেহেতু ক্রেডিট করা হয়নি, ব্যাংকে আমার ক্রেডিট করা মানে হচ্ছে অ্যাড করা, তাহলে আমাকে এখন এটা ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাড করতে হবে। সিম্পল কথা। তার মানে এইভাবে আমরা যাব, আমাদের টেকনিকটা হবে এরকম। আমরা ফার্স্ট আইডেন্টিফাই করবো এটা কি ক্যাশ বুকে হবে না ব্যাংক স্টেটমেন্টে হবে। নেক্সট পয়েন্ট হবে, ওকে ক্যাশ বুকে যদি হয় তাহলে এটাকে আমরা অ্যাড করব না লেস করব, যদি ব্যাংক স্টেটমেন্ট হয় এটাকে আমরা অ্যাড করব না লেস করব। দ্যাট ইজ দ্য সিম্পল টেকনিক টু ডু ব্যাংক রিকনসিলিয়েশন। তাহলে আমরা যেহেতু জানলাম যেটা আমার হচ্ছে আউটস্ট্যান্ডিং লসম্যান, তাহলে এটা আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টের সাথে অ্যাড করব 208.20। নাও দ্য লাস্ট reconciling item, the last difference item. See, checks drawn out or drawn not yet presented to the bank statement or bank amounted to the 425.35. What is this? Check drawn not yet presented, তার মানে কি আপনি চেক অলরেডি ইস্যু করে দিয়েছেন, ড্রন মানে হচ্ছে ইস্যু করা, বাট এটা এখনো পর্যন্ত ব্যাংকে প্রেজেন্ট হয় নাই, দ্যাট ইজ আ ক্লিয়ারলি আনপ্রেজেন্টেড চেক। অ্যান্ড উই নো আনপ্রেজেন্টেড চেক ইজ আ আইটেম ডিউ টু টাইমিং ডিফারেন্স। অ্যান্ড উই নো যে টাইমিং ডিফারেন্সের কারণে যদি কোনো আমার আইটেম অর রিকনসিলিং অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয়, দ্যাট হ্যাজ টু বি ডান ইন ব্যাংক স্টেটমেন্ট। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টে আমরা আনপ্রেজেন্টেড চেক কি করি সেটা একটু আগে আমরা দেখে আসছি। আনপ্রেজেন্টেড চেক হলে এটা আমরা ব্যাংক স্টেটমেন্টের সাথে মাইনাস করি, এই যে এখানে লেখা আছে আমার আনপ্রেজেন্টেড চেক আমরা মাইনাস করি। তাহলে এটাও সেম, আমরা ব্যাংক স্টেটমেন্টের সাথে আনপ্রেজেন্টেড চেক 425.35 এটা আমরা মাইনাস করব। ওয়ান্স আই অ্যাডজাস্ট অল আইটেমস, লাস্ট স্টেপ হচ্ছে আমার এই ক্যাশবুকের রিকনসাইল ব্যালেন্সটা অ্যাড করে দেখা কত, অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের রিকনসাইলড আইটেমটা অ্যাড করে দেখা কত। এখন আপনি খুব ম্যাজিক্যালি দেখবেন, ইটস ম্যাজিক মোমেন্ট, আপনি এখন যদি দুইটা অ্যাড করে দেখেন দেখবেন একদম এক্স্যাক্টলি এটা মিলে গেছে। যদি না মিলে তার মানে আপনার ম্যাথ ঠিক ছিল না, আপনার ম্যাথ ভুল হয়েছে, আপনার রিকনসিলিয়েশন ঠিক নাই। সো দ্যাট ইজ দ্য টেকনিক অফ ডুইং ব্যাংক রিকনসিলিয়েশনস। ইউ understand the technique of bank reconciliation, or if you have any problem let me know, we can discuss. Okay, so that was the step, that was the technique how to do bank reconciliation.
আমরা কি ক্লিয়ার সবাই? Or if you have any questions, I'm open to take the questions because আমরা এতটুকুই রাখবো। We promise যে আজকে চিট চ্যাট হবে, খুব বেশি আমি ডিটেলসে যাব না। And as I promised, যেহেতু আমি টোটাল আনসারটা আমি দিয়ে দিব এবং রেকর্ডিংটা আমি দিয়ে দিব, সো ইউ ক্যান মেক ইট আপ ফ্রম দ্য রেকর্ডিং, নো প্রবলেম উইথ দ্যাট। সো যদি কারো কোয়েশ্চেন্স না থাকে, যদি কারো কনফিউশন না থাকে, লেটস স্টার্ট উইথ দ্য অ্যাটেন্ডেন্স। আমরা শেষ করে দিই অ্যাটেন্ডেন্স নিয়ে। সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা। যেহেতু আচ্ছা আমরা স্যাটারডে ইয়েতে দিই। স্যার ক্লাসটা কি রেকর্ডে? ইয়েস, ক্লাসটা রেকর্ডেড। আমি এটা রেকর্ডিংটাও দিয়ে দিব। আমার প্রিভিয়াস এর ফুল ব্যাংক রিকনসিলিয়েশন একটা রেকর্ডিং আছে, ডিটেলস প্রায় 1.5 ঘন্টার, ওইটাও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ইউ ক্যান ওকে স্যার, থ্যাংক ইউ। check both recording. Okay, so you'll have all those backup. So আমরা অ্যাটেন্ডেন্সটা কুইকলি নিয়ে শেষ করে দিচ্ছি। ফাহাদ আছেন আপনি। এরপর হচ্ছে নাম্বার 1 Present, sir. 2 2 9 3 Present, sir. 4 Present, sir. 5 5 9 6 প্রেজেন্ট স্যার। 7 Present, sir. 8 Present, sir. 9 9 9 11 ইয়েস স্যার। 13 13 অনেক, ওকে 39 Present, sir. Present, sir. okay 13 present, okay perfect. এরপর হচ্ছে 14 প্রেজেন্ট স্যার। আছেন। 15 Present, sir. 16 প্রেজেন্ট স্যার। 16 17 17 9 20 20 21 Present, sir. 23 Present, sir. 24 24 এই সিআর তো ছিলেন 25 25 নাই 26 Yes, sir. 27 আছেন। 28 28 I know Shomdeep আছে। 28 Present, sir. 29 Present, sir. 30 প্রেজেন্ট স্যার। 31 Yes, sir. 32 32 32 নাই 33 Present, sir. 34 আছেন। Present, sir. 35 Present, sir. 36 37 আছেন। Present, sir. 37 Present, sir. okay 39 Present, sir. 39 40 Present, sir. 41 41 44 Present, sir. 24 এর মাইক্রোফোন কাজ করতেছে না। 24 এর রাইট আমাকে মেসেজ জি দিছে স্যার। 24 জি আচ্ছা এরপর 24 এ আমি দিয়ে দিছি, জুলিয়েট জয়েন করছিলাম দেখছি। ওকে এরপর 41 44 Present, sir. 46 46 47 এই স্যার 47 আছেন। 47 ছিল কিন্তু 47 এ মেবি নেট বন্ধ হয়ে গেছে। আমি আচ্ছা হ্যাঁ হ্যাঁ টেক্সট করছি বাট এরশাদ ছিল টেক্সট যাচ্ছে না। ওকে ওকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, নো ইস্যুস। অ্যাটেন্ডেন্স তো আর আমার পৈতৃক সম্পত্তি না, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ইউর ইউরেসল স্যার আমার মাইক্রোফোন কাজ করতেছে না। এর আইডি কোনটা? জুলিয়েটের It's টা? Juliet, sir. It's Juliet. 47 স্যার। ওকে ঠিক আছে, গুড লাক। সো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই সাবধানে থাকেন, ভালো থাকবেন এন্ড অফকোর্স সাবধানে যাবেন যারা এই ঢাকার বাইরে ঈদ করতে যাচ্ছেন। And let me know if you face any problem. So I will what can I say? So I will give an assignment and presentation দিব, বাট আমি গ্রুপে এটা জানাই দিব। সো নো ইস্যুস, ডো নট টেক স্ট্রেস। যে এটা এমন না যে এটা আবার আপনি ফেসবুকে পোস্ট দিয়েন না যে ছুটির কথা বলে স্যার আমাদেরকে শুধু অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন দেয়। সো ইট উইল বি আ ফান থিং, আপনারা আপনাদের ফ্রি টাইমে করবেন, ইট ওন্ট বি আ স্ট্রেস। ওকে, সো সবাইকে স্যার গ্রামে নেট পায় না স্যার, গ্রামে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করা স্যার একটু টাফ হয়ে যায়। I know that will be excused. এটা আপনি যদি এখন বলেন যে গ্রামে নেট পাওয়া যায় না, so that's not a good excuse. Okay, so সবাইকে অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফিজ, গুড নাইট।